বাসর রাতে স্বামী ছোঁয়ার ভয়ে কি সারা রাত কলঘরেই বন্ধ থাকবে? জবা, বেরিয়ে এসো। মতিউরের প্রশ্নটা শুনে চমকে উঠল জবা। দুহাতে নিজের শাড়ির আঁচলটা খামচে ধরল। হৃৎস্পন্দনের গতি বেড়ে গেল কয়েক হাজার গুণ। মানুষটা কি করে বুঝে ফেললো জবার মনের কথা? এখন জবা বের হয়ে ওনার মুখোমুখি দাঁড়াবে কি করে? আচ্ছা, মতিউর কি রেগে আছে? রেগে গেলেও তো ব্যাপারটা অস্বাভাবিক কিছু হবে না। জবার এসব ভাবনার মাঝে ফের ওর কানে মতিউরের কণ্ঠস্বর ভেসে এলো। কোনো প্রশ্ন করলো না এবারে মতিউর জবাকে, কোনো হুমকিও দিল না, ভয়ও দেখালো না, বরং কণ্ঠে হালকা একটু অনুরোধের ভাব ফুটিয়ে তুলে ধীর গলায় বলল, বেরিয়ে এসো জবা, ঘরে যাব। জবার মনে হলো এবারে এখান থেকে ওর বের হওয়া উচিত। কতদিন এভাবে পালাবে? বিয়ে যখন হয়েছে, মতিউর যখন জবার স্বামী, তখন ওকে ছুঁয়ে দেখবে, এটাই তো স্বাভাবিক। অধিকার আছে মতিউরের জবাকে ছোঁয়ার। একটা লম্বা শ্বাস টেনে দড়িতে ঝুলিয়ে রাখা বিয়ের শাড়িটা হাতে নিয়ে দরজা খুলে বাহিরে এলো জবা। মতিউর তখনও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দ পেতেই মাথা তুলে তাকালো। গাঢ় খয়েরি রঙের তাঁতের শাড়িতে নিজের নববিবাহিতা স্ত্রীকে দেখে আর এক দফায় তার প্রেমে পড়ল মতিউর। কি স্নিগ্ধতার চাহনি, কি অপূর্বতা কেশগুচ্ছ, কি দারুণ কোমল তার ঠোঁট জোড়া। তার হৃদয়টা নিশ্চয়ই এখন ধুকপুক করছে ভয়ে। মতিউরের খুব আফসোস হলো সেই ধুকপুকানির আওয়াজ কাছে থেকে শুনতে না পাওয়ার জন্য। নিশ্চয়ই জবার হৃৎস্পন্দনের আওয়াজটাও জবার সৌন্দর্যের মতোই অদ্ভুত হবে, হয়তো কোনো মনোরম সুরের মতন শোনাবে। কিন্তু সেই মনোরম সুরটা শোনার সৌভাগ্য মতিউরের হলো না। মতিউর যে হাঁ করে জবার দিকে তাকিয়ে আছে সেটা বুঝতে বাকি রইল না জবার। যেমন অস্বস্তি হলো তেমনই রাগ হলো। জবা যে নিজের ভালোবাসার মানুষ ব্যতীত আর কারণ এমন দৃষ্টি সহ্য করতে পারে না, সেখানে আর দাঁড়ানোর ইচ্ছেই হলো না জবার। চুপচাপ মতিউরকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। জবাই সেখান থেকে চলে যেতেই মতিউরের ধ্যান ভাঙল। নিজেও ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে দেখলো জবা শাড়ি ভাঁজ করছে। মতিউর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। জবা আর চোখে নজর রাখছে মতিউরের ওপর। দেখলো মতিউর বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। বালিশ ঠিক করে নিয়ে মতিউর বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, ভরসা করে আমায় একবার বলে দেখতে পারতে জবা, যে এখনো তুমি নিজেকে আমার কাছে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত নও। জবরদস্তি চালিয়ে তোমার সম্মানে আর আমার আত্মসম্মানে আঘাত করতাম না আমি। কথাটা বলে মতিউর অপেক্ষা করলো জবার উত্তরের জন্য। বেশ কিছুটা সময় পর জবা বলল, ভরসা তো আজকাল নিজেকেই করি না, আপনাকে করতাম কি করে? আমরা নিজেরাই নিজেদের সাথে সব থেকে বেশি অন্যায় করি। আমরা নিজেরাই কখনো নিজেদের হতে পারি না। আমরা নিজেদের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করি। আমরাই অন্যের জন্য নিজেদের সুখ বিসর্জন দিয়ে নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করি। তাই নিজেকে বিশ্বাস করতে নেই, তবে অন্যকে বিশ্বাস করা যায় জবা। জবা তাচ্ছিল্য গলায় বলল, যায় না। আপনি তো বললেন আমরা নিজেরাই কখনো নিজের হতে পারি না, তাহলে অন্যের কি করে হব? আর অন্যরাই বা আপনার কি করে হবে? হার মেনে নিল যেন মতিউর। প্রসঙ্গটা সম্পূর্ণ মন থেকে ঝেড়ে ফেলে বলল, ঘুমিয়ে যাও, রাত অনেক হয়েছে। কথাটা বলে মতিউর ঠিকঠাক হয়ে শুয়ে পড়ল। জবা কিছু বলে উঠতে ধরেও থেমে গেল। একবার জিজ্ঞেস করতে চাইল মতিউরকে যে কেন ও জবাকে ছাড় দিল, তবে কি মনে করে যেন থেমে গেল। হ্যারিকেনের আলোটা নিভিয়ে দিয়ে এসে চুপচাপ বিছানার কোণার দিকে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। অনাকাঙ্ক্ষিতভাবে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মুহূর্তের মাঝে ভিজে গেল বালিশটা। শাড়ির আঁচলে মুখ গুজে জবা কান্নার শব্দ আটকাতে চাইল, তবে পারল না। মতিউরের কানে গেল সেই শব্দটা। একবার তাকালো শুধু জবার দিকে, কিছু বলল না। সান্ত্বনা তো দিতে ইচ্ছে করলো, কিন্তু এখন জবার কাছে মতিউরের সান্ত্বনাটা ভালো লাগবে না। হয়তো ভাববে ক্ষতস্থানে আবারও আঘাত করতে চলে এসেছে। বেশ সকাল সকালই ঘুম ভাঙল জবার, তবে কটা বাজে সেই হিসেব জবার জানা নেই। পাশ ফিরে তাকাতেই দেখলো মতিউর এখনো ঘুমাচ্ছে। জবা কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত মতিউরের চেহারার পানে। কি অদ্ভুত তাই না, একজন অপরিচিত অপ্রিয় মানুষের সঙ্গে গোটা একটা রাত কাটিয়ে ফেললো জবা।
হ্যাঁ, মানুষটা হয়তো জবাকে স্পর্শ করেনি ঠিকই, তবে সেটা হয়তো শুধুমাত্র গতকাল রাতের জন্যই। এখন থেকে তো রোজ এই মানুষটার সাথেই ঘুমাতে হবে। যদি জবাকে স্পর্শ করতে চাই, একান্তই নিজের করে পেতে চাই, তাহলে তো জবার কিছু করার থাকবে না। সায় না থাকলেও নিজেকে ঠিকই এই মানুষটার কাছে সঁপে দিতে হবে। জবার এসব ভাবনার মাঝেই হঠাৎ করে ঘুমন্ত মতিউর কথা বলে উঠল, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? কিঞ্চিত কেঁপে উঠল জবা। মতিউরের মুখের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বলল, আপনি জেগে আছেন? তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো মতিউর। সঙ্গে সঙ্গে উঠে বসে জবাকে উদ্দেশ্য করে বলল, আছি। কিন্তু তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিলে বললে না তো? থতমত খেলো জবা। সারা ঘর জুড়ে চোখ বোলাতে লাগলো, শুধু তাকাতে পারলো না মতিউরের দিকে। অস্বস্তি জড়ানো গলায় আমতা আমতা করে বলল, কিছুই দেখছিলাম না, এমনি তাকিয়েছিলাম। দেখি সরুন, নামবো আমি। মতিউরের আর কোনো কথার অপেক্ষা না করে জবা বিছানা থেকে নেমে গেল। হঠাৎ করেই শাড়ির আঁচলে একটা টান অনুভব করতেই থেমে গেল জবা। হোঁচট খাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেল। হাত খোপা করে রাখা কোমর সমান চুলগুলো সারা পিঠ জুড়ে অগোছালোভাবে সরিয়ে রইল। পিছন ফিরে তাকাতে দেখলো মতিউর ওর আঁচল টেনে ধরেছে। জবা মৃদু রাগী গলায় বলল, কি করছেন, ছাড়ুন। মতিউর আর কি উত্তর দেবে, কি প্রশ্ন করবে? নিজের নতুন বইয়ের সৌন্দর্যে বিমোহিত হয়ে যেন দিন দুনিয়া ভুলে বসলো। মনে হলো চোখের সামনে আস্ত কোনো পুতুল দাঁড়িয়ে আছে, কিংবা রূপকথার গল্পে সেই অপরূপ সুন্দর রাজকুমারী। তবে এই মেয়েটা না কোনো পুতুল আর না কোনো রাজকুমারী। এই মেয়েটা হলো মতিউরের মনের বাগানে এক ফুটন্ত জবা ফুল। অনেকটা সময় এভাবেই অতিবাহিত হয়ে গেল। মতিউর না কোনো উত্তর দিল, না আঁচল ছাড়লো। জবা আবারও রাগী গলায় বলল, আঁচল ছেড়ে দিতে বলেছি আমি। ধ্যান ভাঙলো মতিউরের। আঁচলটা ছাড়লো না, বরং জবার শাড়ির আঁচলটা হাতে পেঁচাতে পেঁচাতে উঠে জবার দিকে এগিয়ে গিয়ে বলল, উত্তর না দিলে ছাড়ছি না। এসব কোন ধরনের বাচ্চামো, ছাড়ুন। মতিউর দুদিকে মাথা নাড়িয়ে বলল, ছাড়বো না। আগে বলো, কেন ভাবে তাকিয়েছিলে? জবার সর্বাঙ্গ বিরক্তিতে ছেয়ে গেল। মাত্র একটা রাতের মাঝেই এই মানুষটা এতটা বিরক্তিকর হয়ে উঠেছে জবার কাছে। কে জানে সারাটা জীবন কাটাবে কি করে। তবে আপাতত ভবিষ্যতের থেকে বর্তমানে চিন্তা করাটা জরুরি। একটা লম্বা শ্বাস টেনে মতিউরের দিকে তাকিয়ে বলল, মেয়েদের দুর্ভাগ্যের কথা ভাবছিলাম, মেয়েদের অসহায়ত্বের কথা ভাবছিলাম। কিসের অসহায়ত্ব? জবা তাচ্ছিল্য গলায় বলল, মেয়েদের অসহায়ত্বের শেষ আছে নাকি? আমাকেই দেখুন না, কতটা অসহায় আমি। পরিবারের কথায় একজন অপরিচিত মানুষকে বিয়ে করে নিলাম। ভবিষ্যৎ ভেবে যেগুলো স্বপ্ন দেখেছিলাম, সেসব আজ কেবলই অতীত। প্রিয় মানুষগুলোকে ছেড়ে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গে একটা অপরিচিত জায়গায় থাকতে চলে এলাম। মেয়েরা কতটা অসহায় হয় ভাবতে পারছেন? এতদিন জানতাম শুধু গরিব ঘরে মেয়েরাই নাকি অসহায় হয়, কিন্তু এখন আমি বুঝি মেয়েদের অসহায় হওয়ার জন্য কোনো কারণই লাগে না। মেয়েরা সব পরিস্থিতিতেই অসহায়। মতিউর ছেড়ে দিল জবার আঁচল। জবার শাড়িটা ঠিক করে নিয়ে ঘর থেকে বেরোতে ধরলে পিছন থেকে মতিউর বলে উঠল, শুধু যে মেয়েদেরই অসহায়ত্বের কথাই বললে, ছেলেরাও কিন্তু অসহায় হয়। থেমে গেল জবা। কপাল কুঁচকে মতিউরের দিকে তাকিয়ে বলল, কিভাবে? মতিউর একটু শব্দ করে হেসে উঠে বলল, যে প্রেমিক তার প্রেমিকাকে পায় না সে অসহায়, আবার যে স্বামী তার স্ত্রীকে পেয়েও তার ভালোবাসা পায় না সেও অসহায়। এক নারী দুজন পুরুষের অসহায়ত্বের কারণ। কথাটা বলে মতিউর একা একাই হাসলো। জবা বুঝল না যে মতিউরের হঠাৎ এই কথার মানে। ওকে কি খোঁচা দিল এই কথাটা বলে মতিউর? বউ ভাতের অনুষ্ঠানে মতিউরের গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে অসংখ্য অতিথি এলেও জবার বাড়ি থেকে হাতে গোনা কয়েকজন এসেছিল শুধু জবার 3 ভাই, আর কোনো লোক আসেনি। এতক্ষণ অতিথিদের সামনে সংসেজে বসে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছিল জবার। ইচ্ছে করছিল ছুটে ঘরে চলে যেতে। এক একজনের এক এক রকম কথা, এক এক রকমের খোঁচা ঠিক সহ্য হচ্ছিল না। যদিও মতিউরকে এই কথাটা বললে মতিউর তৎক্ষণাৎ ব্যবস্থা করে দিত জবার ঘরে চলে আসার। কে কি ভাবলো তাতে মতিউরের যায় আসে না। ওর বউ কি চাইছে সেটাই বড় কথা। তবে জবা একটু চাপা স্বভাবের, নিজের সুবিধা অসুবিধার কথা মুখ ফুটে বলতে পারে না। সেজন্য মতিউরকেও নিজের অসুবিধার কথা বলা হয়ে ওঠেনি তার।
গয়নাগুলো খুলেই সবেমাত্র একটা সুতির আরামদায়ক শাড়ি নিয়ে জবা কল ঘরে যেতে ধরেছিল কাপড় বদলানোর জন্য। দরজার কাছে যেতে না যেতেই জবার মেজ যা কান্তা এসে দাঁড়ালো। একদিন হলো জবা এই বাড়িতে এসেছে, তবে যে কয়বার বড় দরজার সামনে পড়েছে খেয়াল করেছে ওরা কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে জবার দিকে, যেন কোনো কিছু না করেও জবা ওদের চোখে খুব বড় কোনো অপরাধী। ওদের অভিব্যক্তি দেখে মনে হয় জবা খুব বড় কোনো ক্ষতি করেছিল ওদের কোন কালে, যার জন্য ওরা এখনো জবার ওপরে রুষ্ট। এই যেমন এখন কান্তা নিজে থেকে এসে জবার সামনে দাঁড়ালো, তবে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আগে আগে কোনো কথাও বলল না, কেন সামনে এসে দাঁড়ালো সেটাও বলল না। বাধ্য হয়ে জবাই জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাবি? কান্তা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেই বলল, আম্মা তোমারে ডাকতেছে, তোমার পায়ের ধুলো আমার ঘরে পড়লে তিনি ধন্য হইয়া যাইবেন। জবা কোনো রকম কোনো তর্কাতর্কিতে গেল না, হাতের শাড়িটা বিছানার উপরে ফেলে রেখে মাথায় ঘোমটা টেনে বলল, চলুন। পঞ্চাশোর্ধ্ব মমি খাতুন বিছানায় বসে তখন পান চিবোচ্ছেন, পিঠ টান টান করে একটু ভাব নিয়ে বসার চেষ্টা করছেন। মোট কথা নিজেকে তিনি এখন একটু গম্ভীর রাখতে চাইছেন। বাড়িতে নতুন ছেলের বউ এসেছে, তাকে তো একটু হাতে কলমে শিক্ষা দিতে হবে, তাকে তো বোঝাতে হবে যে মমি খাতুন হয়তো এখন আর সংসারের তেমন একটা নাক গলায় না, তবে এখনও তিনি এই সংসারের কর্ত্রী সর্বে সর্বা। তার উপরে আবার মমি খাতুন খেয়াল করেছেন ছেলের বউ আসতে না আসতেই ছেলের উড়ু উড়ু ভাবটা কেমন যেন কমে গেছে। ছেলে ঘরমুখো হতে শুরু করেছে, মায়ের ঘরে কম যাতায়াত হচ্ছে, ছেলে তার বউয়ের সুবিধা অসুবিধা দেখতে শুরু করেছে। যে ব্যাপারগুলো মমি খাতুনকে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। পরিস্থিতিটা ওনাকে সামাল দিতে হবে। ছেলেকে সামলাতে না পারলেও ছেলের বউকে সামলাতে হবে। মমি খাতুন এসবের ভাবনার মাঝেই দরজার কাছে জবাইলো। সরাসরি ভেতরে ঢুকে গেল না, দরজার কাছে দাঁড়িয়ে অনুমতি চাইল, মা আসবো? নতুন ছেলের বউয়ের ভদ্রতাটা মমি খাতুনের বেশ ভালো লাগলো। ওনার বাকি দুই ছেলের বউয়ের মাঝে সভ্যতা নামক বস্তুটা একেবারে উধাও। তিনি তার বাকি দুই ছেলের বউয়ের মাঝে কখনো সভ্যতার ছিটে ফোটাও দেখতে পায়নি। এই যেমন হুটহাট ঘরের ভিতরে চলে আসে, কোনো প্রকার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না। তবে জবার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো, যা ভালো লাগলো মমি খাতুনের। তবে নিজের সেই ভালো লাগাটুকু প্রকাশ করতে চাইলেন না। গম্ভীর গলায় জবাকে ভিতরে আসার অনুমতি দিলেন। জবা ভিতরে এসে আবার নিজেই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি ডেকেছিলেন মা? কিছু দরকার ছিল? মমি খাতুন পিঠ টান করে বসে গম্ভীর গলায় বলেন, বাপের বাড়ি থাইকা তো ভালোই গয়নাগাটি আনছো, যদিও আমার পোলা তার থেকেও বেশি দিছে। তো এত গহনা নিজের কাছে রাখন ঠিক হবে না, বয়স কম তোমার, কখন কি হারাইয়া ফেলবা তার নাই ঠিক। তাই কইতাছিলাম গয়নাগাটি যা আছে আমার কাছে জমা দিয়ে যাও, যখন যা লাগবো আমার কাছ থেকে চাইয়া নিয়ে যাইবা। এখনই দিতে হবে? জবার প্রশ্ন শুনে মমি খাতুন কিছু বলে ওঠার আগেই পিছন থেকে কান্তা বলে উঠল, ও কি কথা নতুন বউ, আম্মা আদেশ দিতেছেন, আবার তুমি সময় জানবার চাও কেন আক্কেলে? এখনই ঘরে গিয়া নিয়ে আইসো। আমার আর বড় ভাবির গয়না কাঠিও তো সব আম্মার কাছেই জমা রাখছি, তুমি মাতব্বরের মাইয়া লাইগা ভাইব না সার পাইবা। আমি সে কথা বলিনি ভাবি, আসলে কোথায় কি রেখেছি সবটা তো এখন আবার মনে পড়ছে না, শরীরটাও ভীষণ ক্লান্ত, তাই বলছিলাম যে কাল সকালে দিলে চলবে কিনা। মমি খাতুন রাশভারী গলায় বলে উঠলেন, কি এমন কাজ করছো সকাল থেকে যে তুমি শরীর ক্লান্ত লাগে? যা কাম করার সে তো লোক দিয়া করাইছে আমার খোকা, যাও গয়না নিয়ে আসো। চার গ্রামে লোক জানাইয়া গেছে যে বাড়ির নতুন বউ মেলা গয়নাকাটি নিয়ে আইছে, কখন কি হইয়া যায় কখন না যায়, যাও যাও নিয়ে আসো। জবা আর কোনো পাল্টা কথা বলল না, চুপচাপ বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ঘরে চলে এলো। ঘরে এসে দেখলো মতিউর বসে আছে বিছানার ওপরে, বউয়েরই অপেক্ষা করছিল। জবাকে আসতে দেখেই কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে তুমি? জবার যদিও উত্তর দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও বাধ্য হয়ে দিল, কেননা জানে পিছন পিছন কান্তা আসছে। ছোট্ট করে উত্তরে বলল, মায়ের ঘরে। কিন্তু কেন? এবারে আর কোনো উত্তর দিল না জবা। এত বড় বিষয়টা এখন মতিউরকে বোঝানোর মতন ধৈর্য হবে না। হাতের নাগালে সে যতগুলো গয়না পেল সব একটা কাপড়ের মাঝে তুলে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো।
পিছন ফিরে তাকাতেই দেখলো কান্তা দাঁড়িয়ে আছে। জবার মনে হলো ওর হাতে দিয়ে দিলেই হয়তো হবে, ওকে আর কষ্ট করে শাশুড়ির ঘরে যেতে হবে না। গয়নার পুলিটা কান্তার দিকে বাড়িয়ে দিতেই কান্তা জবার গলায় থাকা সোনার মোটা চেন আর কানের দুলের দিকে তাকিয়ে বলল, এই দুইখান কেডা দিব? সারাক্ষণ এই মোটা মালাখান পয়রা থাকায় কি করবা? কান্তার কথার ইঙ্গিত বুঝলো জবা। চেন আর কানের দুলটাও খুলতে দিতে চাইলো, তবে মতিউর সেটা করতে দিল না। উঠে এসে জবার হাতটা ধরে কান্তার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, ওর গয়না ও পরবে নাকি খুলবে সেটা ওর ব্যাপার, আপনি এত নাক গলাচ্ছেন কেন? দরকার পড়লে আমার বউ প্রতিদিন নতুন বউ সাজবে, আপনার সমস্যা কি তাতে? আমার কোনো সমস্যা নাই ভাই, তোমার মায়ের সমস্যা। আম্মাই চাইছেন, কইছেন তোমার বউয়ের সব গয়নাগাটি নিজের কাইসা রাইখা দিব। কিন্তু কেন সে আমি জানি না ভাই, তুমি তোমার মাইয়া গিয়ে জিজ্ঞা করো। আমি তো হইলাম এই বাড়ির দাসী, যে যেইটা হুকুম কইরা দেবে সেইটাই পালন করি। এখন মালিকরা কখন কি সিদ্ধান্ত নেয় সেইটা আমি কইবার পারুম না। মতিউর কান্তার হাত থেকে গয়নার পুলিটা নিয়ে ইশারায় দরজার দিকে দেখিয়ে বলো, ঠিক আছে সেসব আমি বুঝে নেব, আপনি এখন আসতে পারেন, রাত অনেক হয়েছে। তুমি আমার কথা অমান্য করতাছ? নতুন বউ আইতে না আইতেই গিরগিটির মতন রূপ বদলাইয়া ফেলাইয়া। হ্যাঁ বদলেছি, যদি এই নিয়ে আপনার ঝগড়া করার ইচ্ছে থাকে সকালে আসবেন, এখন আমার ঝগড়া করার মন মানসিকতা নেই, ঘুমাবো যান। লজ্জায় অপমানে কান্তার সেখানে দাঁড়াতে পারল না। বিড়বিড় করে জবা আর মতিউরকে গালি দিতে দিতে বেরিয়ে গেল ঘর থেকে। কান্তা ঘর থেকে বেরিয়ে যেতেই মতিউর গিয়ে দরজা লাগাতে গিয়েই জবাকে উদ্দেশ্য করে বলল, কোনো সমস্যা হলে আগে তো আমাকে জানাতে হয়, আমাকে না জানিয়ে একা একা মাতব্বরি করতে যেও না সবসময়। মাতব্বরির কি আছে, সংসার যখন করতে এসেছি ভালো মতোই করব। আপনার মা চেয়েছিল গয়নাগুলো, সেগুলোই দিতে যাচ্ছিলাম। এমনিতেও এগুলো আমার কাছে রেখে কি করব? কোনো কাজ তো নেই। কোনো কাজ নেই মানে? তুমি পরবে এগুলো, এগুলো পরে সুন্দর করে সাজগোজ করে আমার সামনে ঘুরবে, আমার পাশে দুদণ্ড বসবে, একটু ভালোবাসবে। কথাটা বলে মতিও ঠোঁট টিপে হাসলো। অমনি জবা চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। জবাকে চোখ রাঙাতে দেখে মতিউর অবিশ্বাস্য গলায় বলল, আরে আরে জবা দেখি চোখ রাঙাতেও জানি, এই মায়াবী চোখ দুটোতে তাহলে আগুনও আছে? তার মানে এই চোখ দুটো শুধু মাতাল করার ক্ষমতাই রাখে না, আগুনে পুড়িয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। আপনার এত প্যাঁচালো কথা আমার ঠিক সহ্য হয় না। জবার কাঠখোট্টা কথাটা মতিউর আলতো হেসে বলল, সোজাসুজি বলো না আমাকেই সহ্য হয় না। যদি সেটাই বলি রাগ হবে না? মোটেও না। তাহলে কি কষ্ট হবে? মতিউর আরেকটি এগিয়ে গেল জবার দিকে। মতিউরকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে জবা খানিকটা পিছিয়ে গেল, তবে কয়েক কদম পিছানোর পরই জবা থেমে গেল, কেননা মনে হলো ও যদি পেছোতে থাকে তাহলে মতিউর আরও ভয় দেখানোর চেষ্টা করবে। মতিউর জবার বেশ অনেকটা কাছাকাছি এসে থেমে গেল। জবার দিকে খানিকটা ঝুঁকে গিয়ে মলিন কণ্ঠে বলল, শুধু কি মুখে বললেই বোঝা যায় জবা যে তুমি আমায় সহ্য করতে পারো না? তোমার আচরণ তো এর থেকেও অনেক বেশি কিছু বলে দেয় আমি তোমার কত বড় শত্রু। তোমার এই চোখ দুটো বলে দেয় তুমি ঠিক কতটা ঘৃণা করো আমায়, কতটা বিরক্ত আমার ওপরে। আমার উপস্থিতি তোমায় ঠিক কতটা অস্বস্তিতে ফেলে আমি সেটা বুঝি। বোঝার পরও সবটা মেনে নেন কেন? জোর চালানোর ইচ্ছে নেই তাই? জবা চোখ ছোট ছোট করে মতিউরের দিকে তাকিয়ে বলল, তা কেন? পুরুষ মানুষ মানেই তো জোর খাটাবে, আপনি আবার ব্যতিক্রম হলেন কেন? মতিউর আলতো হেসে জবার কপালের ওপরে পড়ে থাকা কিছু চুল আগোছাড়ে কানের পিঠে গুজে দিল। মতিউরের থেকে খানিকটা স্পর্শ পেতেই জবা কিঞ্চিত কেঁপে উঠে ছিটকে দু কদম পিছিয়ে গেল। চোখে মুখে অদ্ভুত বিরক্তি ভাব ফুটে উঠল। দুহাত মুষ্টিবদ্ধ করে নিজের সেই বিরক্তি ভাব আর রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। জবার সম্পূর্ণ অভিব্যক্তি মতিউরের খুব মনোযোগ সহকারে খেয়াল করলো, আর এগিয়ে গেল না জবার দিকে। নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে বলল, কারোর কাছে তো আর জবা নেই। যদি সব পুরুষের কাছে জবার মতন একটা করে ফুল থাকতো তাহলে কেউই আর জোর খাটাতো না, সবাই সেই ফুলটাকে যত্ন করেই রাখতো, কেননা ভয় পেত, ভাবতো যদি ফুল থেকে কুঁড়িগুলো ঝরে যায়। চলবে গল্প বন্ধু বিনে প্রাণ বাঁচে না, লেখিকা খুশবু আক্তার। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও কয়েকটি পর্ব দেয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন।
ধন্যবাদ।